আসসালামু আলাইকুম। আপনারা জানেন দর্শক, বাংলাদেশে জঙ্গি সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশে এত বড় জঙ্গি সতর্কতা পুলিশের পক্ষ থেকে এর আগে স্মরণকালে আমাদের ইতিহাসে মনে পড়ে না। জঙ্গি হামলা হয়েছে, বাট কখনো কখনো সতর্কও করা হয়েছে, কিন্তু এত বড় পরিসরে এবং আমাদের জাতীয় সংসদ আক্রান্ত হতে পারে, বা বিনোদন কেন্দ্র আক্রান্ত হতে পারে, শপিং মল আক্রান্ত হতে পারে, একসাথে এতগুলো আশঙ্কার খবর নিশ্চয়ই সবার মধ্যে চিন্তার তৈরি করেছে। ঘটনাটি যেখান থেকে সূত্রপাত সেটি হলো ইউনূস সরকারের সময় সেই কামরাঙ্গীরচরে কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বিস্ফোরণ ঘটে এবং ওই মাদ্রাসা বিস্ফোরণের মূল অভিযুক্তকে ধরা হয়। তখন থেকেই নড়ে চড়ে ওঠে। যদিও ইউনূস সরকার এবং ইউনূস সরকারের পুলিশ বাহিনী বারবার বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের জঙ্গি অভিযানগুলো ছিল নাটক। ইউনূসের পুলিশ প্রধান দাবি করেছিল বাংলাদেশের জঙ্গি নেই, আছে ছিনতাইকারী। এভাবে কম গুরুত্ব দিয়ে দেশের স্পর্শকাতর জায়গাগুলোকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে ইউনূস সরকার। শুধু তাই নয়, বাংলাদেশে যারা দণ্ডিত, সাজাপ্রাপ্ত, চিহ্নিত জঙ্গি কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত ছিল তাদেরকে এই ইউনূস সরকার জেল থেকে একেবারে বলতে গেলে আইন কানুনের তোয়াক্কা না করে ছেড়ে দিয়েছিল। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত একটি উগ্র সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদকেও গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা সংস্থা। এই সামি বা আবু বকর অথবা আবু মোহাম্মদ, এই গ্রেফতারের মধ্যে দিয়ে পুরো চিত্রটা একদম পাল্টে যায় এবং তাকে ইনভেস্টিগেশন করে জানা যায় যে সে পাকিস্তানের লস্করি তৈয়বার সদস্য এবং সম্প্রতি সময়ে ভারতে গ্রেফতার হওয়া যে জঙ্গিরা আছেন, আমরা এটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। ভারতে প্রায় দু দফায় বেশ কয়েকজন জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত মানুষকে গ্রেফতার করা হয়েছিল। খবরটি ছিল এরকম যে গত 31 মার্চ ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় পাকিস্তানি চরমপন্থী গোষ্ঠী লস্করি তৈয়বার 8 সদস্যকে ভারতের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। ভারতীয় পুলিশের দাবি আটক ব্যক্তিদের মধ্যে 7 জন বাংলাদেশি নাগরিক। 2 মাস ধরে চালানো অভিযানে বাংলাদেশ সীমান্ত এলাকা কলকাতা, দিল্লি ও তামিলনাড়ু থেকে তাদের গ্রেফতার করা হয় এবং এদের নাম ঠিকানা তখন প্রকাশ করা হয়েছিল। এইসবের পরে বাংলাদেশে এবার যে সিচুয়েশন তৈরি হয়েছে তাতে বলা হচ্ছে দেশে আবারও জঙ্গি তৎপরতা মাথাচাড়া দিয়ে উঠেছে কিনা এমন প্রশ্ন এখন জনমনে। পুলিশ সদর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা জানিয়ে সতর্কতামূলক চিঠি পাঠানোর পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিন বড় ধরনের হামলা না ঘটলেও গোয়েন্দা সংস্থাগুলো বলছে দেশের জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি। যদি ইউনূস সরকার বলে গেছে ওগুলো নাটক, বরং নীরবে সংগঠিত হয়ে বিভিন্ন কৌশলে সক্রিয় হওয়ার চেষ্টা চলছে। চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো। গোয়েন্দা সূত্রগুলো জানায় বড় ধরনের হামলা না থাকলেও উগ্রবাদী নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে পড়েনি। অনলাইনে যোগাযোগ, ছোট পরিসরের সংগঠন গঠন এবং লো প্রোফাইল কার্যক্রমের মাধ্যমে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে কেরানীগঞ্জের ঘটনা নতুন মোড় তৈরি করেছিল। সামি বা আবু মোহাম্মদকে গ্রেফতারের পর যেই টার্নিং পয়েন্টটি ঘটে সেটা হলো তাদের সঙ্গে যোগাযোগ দেখা গেছে সাবেক 2 সেনা সদস্যের। সেই সাবেক 2 সেনা সদস্যের সূত্র ধরে নিশ্চয়ই তদন্ত অনেক দূর গড়াচ্ছে, যেগুলো আমরা এখন আমাদের হাতের কাছে পাইনি, সেগুলো নিয়ে আমরা অ্যাডভান্স আলোচনা করতে চাই না। তবে আমাদের কাছে যে খবর আছে সেই খবরে বলা হচ্ছে কারা সেই 2 সাবেক সেনা সদস্য যাদের জন্য সরকারের সতর্কতা জারি। জাতীয় সংসদ সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর উপর উগ্রবাদী হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়ার পর এই নির্দেশনা দেওয়া হয়েছে। গত 23 এপ্রিল পুলিশের যে চিঠি দেওয়া হয়েছে সেটির কথা বলা হয়েছে। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে প্রেস কনফারেন্স করেছে সেই কনফারেন্সের তথ্য তুলে ধরেছে পুলিশ সদর দপ্তরে ডিআইজি কামরুল হাসানের সই করা একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়েছে। আমরা গতকাল এই চিঠিটি আমরা আপনাদেরকে তুলে ধরেছিলাম। এমত অবস্থায় বর্ণিত গুরুত্বপূর্ণ স্থাপনা সময় নিরাপত্তা জোরদারকরণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়াও
নজরদারি বৃদ্ধি সহ বর্ণিত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে। চিঠিতে হামলা পরিকল্পনাকারী ব্যক্তিদের নাম এবং পরিচয় হিসেবে দুই ব্যক্তির নাম উল্লেখ করে তাদের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তাদের একজন হলেন মোহাম্মদ রাহেদ হোসেন মাহেদ এবং অন্যজন মোহাম্মদ রাকিব হাসান। এদের উভয়েরই বিভিন্ন ছদ্মনাম রয়েছে। পুলিশ ও গোয়েন্দাদের বরাত দিয়ে দ্য ডিসেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, এই দুই ব্যক্তির মধ্যে মাহেদ সেনা সদস্য, যার বাড়ি সিলেটে। রাকিব সেনা সদস্য নন, তার বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। এদের মধ্যে মাহেদ কোথায় আছেন বা তাকে গ্রেফতার করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তবে রাকিবকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। তাকে ঢাকার নিকটবর্তী একটি থানায় রাখা হয়েছে। গোপনীয় চিঠিতে দুই সেনা সদস্যের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে একজন মোহাম্মদ রাহেদ হোসেন মাহেদ, কিন্তু অন্যজনের নাম ঠিকানা নেই। মাহেদের ফেসবুক প্রোফাইলে যা পাওয়া গেছে, গোপনীয় চিঠিতে সেনা সদস্য মাহেদ এবং সিভিলিয়ান রাকিবের ফেসবুক প্রোফাইলের লিংক যুক্ত করা হয়েছে। তাদের উভয়ের প্রোফাইল দুটি বর্তমানে ডিএক্টিভ রয়েছে, তবে মোহাম্মদ রাহেদ হোসেন মাহেদের ফেসবুক প্রোফাইল থেকে বিভিন্ন সময়ের বেশ কিছু পোস্টে স্ক্রিনশট সংগ্রহ করেছে তার ডিসেন্ট। এসব পোস্টে বিশ্লেষণ করে দেখা গেছে সাবেক এই সেনা সদস্য নিয়মিত উগ্রপন্থী বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার দিতেন। সিলেট কেন্দ্রিক অনলাইনে কাপড়ের ব্যবসা করার পাশাপাশি নিয়মিত উগ্রপন্থী লেখালেখি করতেন। এমনকি ভিন্ন চিন্তার ব্যক্তিদের হত্যার আকাঙ্ক্ষা জানিয়ে পোস্ট দিতেন তিনি। আল কায়েদার নেতা আনোয়ার আল আওলাকির ছবিও পোস্ট করতেন তিনি। 2025 সালের 30 আগস্ট তিনি ফেসবুকে লেখেন, সেনাবাহিনী দলগত মুরতাদ, প্রথমত এর কারণে বারাত, দ্বিতীয়ত বারাতের কারণ হলো ওরা জালেম, তৃতীয়ত বারাতের কারণ হলো ওরা আওয়ামী দোসর। সেপ্টেম্বর 13 তারিখ এক পোস্টে তিনি লেখেন, আল্লাহ জমিন প্রস্তুত, সুতরাং যে জমিনে আল্লাহর সঙ্গে অনিচ্ছা সত্ত্বেও নাফরমানি করতে হয়, শিরক করতে হয়, তাগুতের কাছে বিচার চাইতে হয়, সে জমিন হয় ফিতনামুক্ত করার চেষ্টা করো তলোয়ার দ্বারা, অথবা সে জমিন ত্যাগ করো। 5 সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ খুবই এক পোস্টে তিনি লেখেন, মাজার পূজারী, মিলাদুন্নবী পালনকারী, মুশরিক, বেদাতি, এদেরকে হত্যা করা বৈধ, রক্ত সর্বাবস্থায় হালাল, সুতরাং হে মুমিনরা প্রস্তুতি গ্রহণ করো। জুলাই 26 তারিখে এক পোস্টে তিনি লেখেন, তারা জঙ্গি বলে আমাদের আইডেন্টিটি ক্রাইসিসে ফেলতে চায়, জানিয়ে দাও এটাই আমাদের পরিচয়, আমি কে তুমি কে, জঙ্গি জঙ্গি। 2025 সালে 15 আগস্ট মাহেদের একটি পোস্ট ভাইরাল হয় ফেসবুকে। সেটিতে লিখেছিলেন, 15 আগস্ট সারাদিন বঙ্গবন্ধুকে তাকফির করার দিন। পুরো শেখ পরিবার কাফের, শুধু নাবালক বাচ্চারা ছাড়া। শেখের অনুসারীরা কাফের, তাদের দলের নেতারা কাফের, কর্মীরা কাফের, তাদেরকে মুসলমান মনে করা শায়েকরাও কাফের। দ্বিতীয় যে সেনা সদস্য উল্লেখ করা হয়েছে, চিঠিতে তার পরিচয় জানাতে পারেনি কোন সূত্র, তবে চিঠিতে উল্লেখিত সিভিলিয়ান রাকিব হাসান ছদ্মনামে একাধিক ফেসবুক আইডি পরিচালনা করতেন। এই যে পোস্টগুলো আমি আপনাদেরকে পড়ে শোনালাম, নিশ্চয়ই এই পোস্টগুলোর ভাষা শুনে আপনারা বুঝতে পারছেন যে কত বেশি ব্রেন ওয়াশ হলে এবং কত বেশি অ্যাগ্রেসিভ হলে একজন মানুষ এই জঙ্গিবাদের পথে হাঁটতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।